আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শেখাবো হচ্ছে নবম, দশম শ্রেণীর মূলত জীববিজ্ঞান অংশের তৃতীয় অধ্যায়। হ্যাঁ, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে মূলত রয়েছে কোষ বিভাজন সম্পর্কিত তথ্যাবলী। তো আমরা কোষ বিভাজন যদি এই জায়গাতে টাইটেল লিখি, তাহলে প্রথমত কিন্তু এই যে প্রথম শব্দটি কোষ, এই সম্পর্কে তোমাদেরকে আগে জানতে হবে। মজার বিষয় কি জানো, কোষ সম্পর্কে কথা বলতে গেলেই দুইটা বিষয় সামনে আসে। একটা হচ্ছে যে কোষ আসলে কোথা থেকে এসেছে, এটা কি, এই পুরো জগতের পুরো মহাবিশ্বের যে কোনো কিছুর মূল উৎস, মূল এককটা কিন্তু এই কোষ, অর্থাৎ জীবদেহ যার প্রাণ আছে তার মূল এককটাই হচ্ছে এই সেই কোষ। তো এটা দুই ধরনের হতে পারে, এক মৃত এবং জীবিত। তো তোমাদের একটা গল্প শোনাই, একটা বিজ্ঞানীর গল্প যার নাম হচ্ছে রবার্ট হুক। উনি মূলত প্রথমে তো তাকে বিজ্ঞানী বলে আমরা আসলে আখ্যায়িত করতে পারি না। তিনি মূলত একটা প্রতিষ্ঠানে এসে কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি প্রত্যেক দিনই চাইতেন যে তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে এমন কোনো কিছু উপস্থাপন করা যাক যার দ্বারা সে সবার কাছে সমাদৃত হয়, ফেমাস হয়। তো একদিন সে হঠাৎ করেই পড়াশোনা করতে হোক বা গবেষণা করতে হোক বা যেটাই হোক না কেন, সে তার সামনে থাকা টেবিলের এক অংশে একটা ছোট্ট, তোমরা হোমিওপ্যাথি ওষুধ দেখেছো? হোমিওপ্যাথি ওষুধের দেখবা যে সামনের অংশে একটা কর্ক থাকে, তো ওইরকম একটা কর্ক তার চোখে পড়লো। তখন সে কি করলো, এই কর্কটা সে টুকরো টুকরো করে দেখতে পেলো। এর মধ্যে কয়েদিরা যেমন জেলে থাকে না, জেলগুলো যেমন দেখতে এই যে দোরা কাটার মতো দাগের মতো হয়, দেখো এই যে এরকম হয় না, সেলগুলো এরকম হয় না? তো এটার নাম কি? সেল। তো এই নামটা থেকে সে তখন ভাবলো যে আমি এটার নাম দিব হচ্ছে সেল। তো এটা সে সকল বিজ্ঞানী মহলের সামনে উপস্থাপন করলো। পরবর্তীতে দেখা গেল এই রবার্ট হুক কি আবিষ্কার করে ফেলেছে নিজের অজান্তেই, যে একটা মৃত কোষ আবিষ্কার করে ফেলেছে, যার কিন্তু জীবিত না, সজীব না। একইভাবে পরবর্তীতে আর একটা বিজ্ঞানী যার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েন হুক। দেখো এর 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 নামে শেষে হুক, এরও হুক। তো এটা কিন্তু সহজে মনে রাখতে পারবে হুক শব্দটা। তো অ্যান্টনি ভন লিওনেক কি করেছেন জানো? উনি একদিন বৃষ্টিতে ভিজতে গিয়ে পানিতে হঠাৎ করে সে সামনে খেয়াল করে তার সামনে একটা আহ কিছু এমন একটা পানি দেখা যাচ্ছিল যা কিনা অন্যান্য পানির তুলনায় একটু কালারফুল বা স্বাভাবিক পানির মতো না। সে কি করলো, ওই পানি থেকে এক চামচ পানি নিয়ে গবেষণা শুরু করে দিল। এবং সেই পানি থেকে তিনি পেলেন কি জানো, কিছু জীবাণু, অণুজীব, এবং সেই অণুজীবের নাম হলো জীবিত কোষ। এবং সে জীবিত কোষের আবিষ্কারক হিসেবে কিন্তু গণ্য হলো। তো এখন প্রশ্ন হলো যে এই যে জীবিত কোষ এবং এই যে মৃত কোষ, এই দুইটা আবিষ্কার তো হলো। এখন প্রশ্ন হলো, পরবর্তীতে বিজ্ঞানীরা কিন্তু আর বসে নাই, তারা কিন্তু গবেষণা করছে, নিয়মিত গবেষণা করছে। গবেষণা করতে 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 তারা একটা সময় দেখতে পেল যে এই কোষটা বিভাজিত হয়েই ছোট থেকে বড় আকৃতির হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি তো নবজাতক শিশু, একটা জন্মগ্রহণ করেই তো আর নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান শিখতে আসোনি, তাই না? স্বাভাবিক অর্থেই আমাদের কোষ কিন্তু বিভাজিত হতে হয়েছে, যেহেতু আমরাও প্রাণী। তাছাড়া আমাদের চারপাশে আরো অনেক প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে। তো এই কোষগুলো কি হয়, বিভাজিত হয়, বিভাজিত। তো বিভাজিত হওয়ার জন্য বিজ্ঞানীরা খেয়াল করলো যে বিভাজন, এই বিভাজনটা ডিপেন্ড করবে বা নির্ভর করবে দুইটা বিষয়ের উপরে। একটা বিষয়কে আমরা বলতে পারবো যে আদি কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এই দুইটা কোষের ভিত্তিতে বিভাজনটা কমপ্লিট হবে। এখন আদি কোষের মধ্যে যে বিভাজনটা হবে, এটা একটা বিভাজনের নাম দিয়েছে, এটার নাম কি, যে অ্যামাইটোসিস। এবং প্রকৃত কোষের মধ্যে দুই ধরনের বিভাজন হয়। দেখো প্রকৃত কোষে দুইটা কোষ পাওয়া যায়, হ্যাঁ, কাজের ভিত্তিতে। একটা কোষের নাম হচ্ছে যে দেহকোষ, আর একটা কোষের নাম কিন্তু আমরা জানি জনন কোষ। এই যে দেহকোষ, এই দেহকোষ আর এই যে জনন কোষ, এই দুইটা কোষের মধ্যে দুই ধরনের বিভাজন পরিলক্ষিত করে বিজ্ঞানীরা। প্রথমত দেহকোষের মধ্যে তারা দেখতে পায় হচ্ছে মাইটোসিস, যার নাম দিয়েছে, এবং জনন কোষের মধ্যে
তারা দেখতে পায় হচ্ছে মিওসিস। এই যে বিভাজনগুলো, এই বিভাজনগুলো নিয়ে তোমাদের একাডেমিক বইতে মাইটোসিস এবং মিওসিস নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে, কিন্তু অ্যামাইটোসিস নিয়ে খুব বেশি আলোচনা করা নাই। আমরা প্রথমত অ্যামাইটোসিস বিভাজনটাকে একটু কথা বলবো, কারণ দেখা যাচ্ছে গতানুগতিকভাবে পরীক্ষাতে অ্যামাইটোসিস বিভাজন না থাকা সত্ত্বেও অনেক সময় কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়, কারণ এটা আমাদের জেনে রাখা উচিত। তো এই বিভাজনের আরেক নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। বুঝছো? প্রত্যক্ষ কোষ বিভাজন। তো এই প্রত্যক্ষ কোষ বিভাজনে কি হয়, একটা কোষ সরাসরি আগে ডাম্বেল আকৃতির গঠন করে, দুই দিকে এই যে মাঝ বরাবর সংকুচিত হয়, সংকুচিত হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হয়। এটা হচ্ছে অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য। বুঝছো? তো এইটুকু তথ্যই একাডেমিকে আমাদের জন্য এনাফ। অ্যামাইটোসিসের জন্য খুব বেশি তথ্য জানার প্রয়োজনীয়তা নাই, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে জানতে হবে যে মাইটোসিস এবং মিওসিস এই দুইটা তথ্য খুবই বেশি জরুরি। এখন আমরা মাইটোসিস এবং মিওসিস এই দুইটা কোষ বিভাজন ধাপে ধাপে আলোচনা করব। আমরা প্রথমত আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে আমরা প্রথমত দেখো এই জায়গাতে আমরা টাইটেল দিব মাইটোসিস। একটা পরীক্ষা, সাপোজ তুমি তোমার লাইফে অনেকগুলো পরীক্ষা দিয়েছো, একটা পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে অবশ্যই কি করতে হয়, প্রস্তুতির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোষ বিভাজনের ক্ষেত্রেও কিন্তু একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে, তাই কি না? তো কোষ বিভাজনের এই প্রস্তুতিটাকে আমরা শ্রেণী বিভক্ত বা ক্লাসিফাই যদি করি, তাহলে কিন্তু এটাকে অনেকগুলো অংশে পার্ট করা যায় বা অংশভুক্ত করা যায়। বিজ্ঞানীরা এই মাইটোসিস বিভাজনটাকে দুইটা অংশে বিভক্ত করেছে। একটা হচ্ছে প্রস্তুতি পর্যায়, আর একটা হচ্ছে বিভাজন পর্যায়। বুঝছো? একটা হচ্ছে প্রস্তুতি পর্যায়, একটা কি বিভাজন পর্যায়। এই যে প্রস্তুতি পর্যায়, এই প্রস্তুতি পর্যায় পর্যন্ত এসএসসির একাডেমিকে কিছু লাগবে না, তবে তোমাদের এটা জেনে রাখা ভালো যে এই পর্যায়ে প্রথম ধাপের নাম হচ্ছে G1, হ্যাঁ, দ্বিতীয় ধাপের নাম S এবং তৃতীয় ধাপের নাম হচ্ছে G2। এই যে প্রস্তুতি পর্যায় শেষ করে তারপরেই কিন্তু একটা কোষ বিভাজনের জন্য একদম রেডি। তো বিভাজনটা নির্ভর করবে কোষের উপাদানের উপর। আমরা জানি একটা কোষের মধ্যে, তোমরা একটু খেয়াল করো, আমরা জানি একটা কোষের মধ্যে মেইনলি বা প্রধানত যে অংশটুকু রয়েছে, প্রধান যে অংশটুকু যা কোষকে নিয়ন্ত্রিত করে, তার নাম কিন্তু আমরা জানি নিউক্লিয়াস, এবং আর একটা অংশ আমরা জানি যে সাইটোপ্লাজম। আর এই যে সাইটোপ্লাজম, এটার মধ্যে কিন্তু অনেকগুলো সাইটোপ্লাজম অঙ্গাণু রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, তোমাকে যদি আমি একটা উদাহরণ দেই, তুমি যদি মনে করো যে আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি সাপোজ একটু দূরে যেতে চাই, আমি চাচ্ছি আমার মাথাটাকে এখানে রেখে আমি আমার পুরো বডিটাকে ওখানে নিয়ে যাবো, এটা কি কখনো সম্ভব? সম্ভব না। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি তোমার কিডনিটাকে টেবিলের উপর রেখে তুমি আজকে পড়তে আসবা, এটা কি তুমি পারবা? পারবা না। অর্থাৎ এই কোষের ক্ষেত্রেও কিন্তু কোষের উপাদানগুলোকে ছাড়া কোষ কিন্তু বিভাজিত হবে না। অর্থাৎ কোষ বিভাজিত হতে হলে কোষের মধ্যকার নিউক্লিয়াসকেও বিভাজিত করতে হবে, আবার এই যে সাইটোপ্লাজমকেও কিন্তু বিভাজিত করতে হবে। অর্থাৎ কোষের মধ্যকার প্রত্যেকটা উপাদানকেই কিন্তু বিভাজিত করতে হবে। তাহলে আমরা বিভাজনের পার্টকে প্রথমত আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের বিভাজন, দেখো যে নিউক্লিয়াসের বিভাজন, আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এখন এটার আবার ইংরেজি নাম আছে। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা নাম দিতে পারি ক্যারিওকাইনেসিস, হ্যাঁ, আর সাইটোপ্লাজমের আমরা নাম দিতে পারি সাইটোকাইনেসিস। ওকে? তাহলে এই যে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, তোমরা জেনে খুশি হবা যে সাইটোকাইনেসিসের কোনো ক্লাসিফাই বা ধাপ নাই, এক্সট্রা করে কোনো ধাপ নাই, এটা সরাসরি বিভক্ত হয়, অনেকটা অ্যামাইটোসিসের মতো, একটু আগে আমরা যেটা পড়েছি। কিন্তু এই যে ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিসটা আবার দেখো 5 ধাপে সম্পন্ন হয়। 5 ধাপে সম্পন্ন হয়। তো কি সেই ধাপগুলো? আমরা ধাপগুলো দেখো জানি। প্রথম যে ধাপ সেটা হলো প্রোফেজ, তারপরে রয়েছে
মেটাফেজ, তারপরে রয়েছে মেটাফেজ, হ্যাঁ, তারপরে রয়েছে অ্যানাফেজ, হ্যাঁ, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে টেলোফেজ। তো এই যে 5টা পর্যায় পার হয়ে এই ক্যারিওকাইনেসিসটা শেষ হয়। একইভাবে এই যে ক্যারিওকাইনেসিসটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু সাইটোকাইনেসিসটা শুরু হয়ে যায়। এটাই মূলত কোষ বিভাজনের বেসিক তথ্যাবলী। আশা করি তোমরা এই তথ্যগুলো খুব সহজেই বুঝতে পেরেছো।